প্রিয় দর্শক, এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুস্তাক সাদেক। আমরা এই অনুষ্ঠানে পুঁজিবাজার নিয়ে আলোচনা করি। আমরা বহুভাবে আপনাদেরকে আশার আলো শুনিয়েছি, বা প্রত্যেকবার নিরাশায় পরিণত হয়। আমরা প্রতি সকালকে মনে করি আজকের সূর্যটা হয়তো পুঁজিবাজারের জন্য একটা সুবাতাস বয়ে আনবে, কিন্তু শেষ পর্যন্ত ঘণ্টাখানেক চলার পরে আবার সেই নেগেটিভে চলে যায়, আবার সে ডিক্লাইনে হয়ে যায়। সেই সব কেন হচ্ছে, কী হচ্ছে, আমরা বিভিন্নভাবে বিষয়গুলো বিশ্লেষণ করার চেষ্টা করি। আজকে আমরা এই কেন বাজার আমরা ধরে রাখতে পারছি নাকি তারল্য সংকট নাকি অন্য কোনো সংকট, আমরা আলোচনা করব আজকে। আমাদের মধ্যে আছেন আখতার হোসেন সান্নামাত। তিনি একজন আপনাদের সুপরিচিত, অনেক এনবিএফের উনি সিও ছিলেন এবং পুঁজিবাজার বিশ্লেষক, পুঁজিবাজারের সঙ্গে অনেক দিন ধরে সম্পৃক্ত। আমাদের সঙ্গে আরও আছেন জনাব মোহাম্মদ মঈনুদ্দিন। তিনি সিও সেলটেক ব্রোকারেজের বড় একটা ব্রোকারেজ হাউজের উনি সিও। ওনাকেও আমরা আজকে পেয়েছি। এবং প্রিয় দর্শক, সর্বশেষে আপনারা আমাদের সঙ্গে আলোচনায় থাকতে পারেন এবং আপনারাও প্রশ্ন করতে পারেন পুঁজিবাজার নিয়ে। চলো যাক, আমরা আলোচনায় আসি। জনাব সান্নামাত, আমরা ধরে নিয়েছিলাম যে ডিসেম্বরের আমরা বাংলাদেশ ব্যাংকের একটু নমনীয়তা এক্সপোজার লিমিটেড ব্যাপারটা, তারপরে জানুয়ারির ফার্স্ট যদি কাপল অফ উইকস ঠিকভাবে ধরি, তারপরে বাজারটা কেন জানি আর গতি পাচ্ছে না, গতি পেলেও আবার থমকে যাচ্ছে। যেমন একটা কথা বলি আপনাকে, কেউ কেউ বলছে যে ডিসেম্বর অল মার্চেন্ট ইনস্টিটিউশনাল ইনভেস্টর, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এনবিএফআই সহ সবারই ইয়ার এন্ড হয়েছে। এখন অডিট চলতেছে, তাদের একটা প্রভিশন করে কতটুকু হবে, তারপরে তারা বাজারে আসবে। এখনও কি সময় হয় নাই বাজারে আসার? তারা কি এখনও অডিটই চলতেছে নাকি এখনও তাদের ডিক্লারেশনের সময় আসছে? এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যদি পুঁজিবাজারে অ্যাক্টিভ না হয়, তাহলে পুঁজিবাজার কি এইভাবেই চলবে? এবং আপনিও তো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর মধ্যে একজন ছিলেন। ধন্যবাদ মুস্তাক ভাই। এখানে বেসিক্যালি দুটো আপনি কোশ্চেন করেছেন। একটা হলো যে অডিটের ইস্যুজ, আর একটা যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ মার্কেটে এখন কী অবস্থাতে আছে। অডিট এখন একটু সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। যখন অডিটটা শুরু হয়ে যায় আগে থেকেই একটা কোম্পানি অডিটরকে অনেক আগে ইনভাইটেশন দিয়ে দেয় অডিট শুরু করার জন্য। তো কিন্তু এখানে একটা অ্যাকাউন্টস ক্লোজ করতে হলে ইদানিং পার্টিকুলারলি প্রভিশনিংয়ের ব্যাপারটা রেগুলেটরি অথরিটি যে বাংলাদেশ ব্যাংক, তাদের সাথে তারাও একটা এখানে ইন্সপেকশন করে, শুধু ভূমিকা বলতে ইন্সপেকশন করে ফিজিক্যালি, এবং সেই ইন্সপেকশন করার পরে তারা সেই প্রভিশনিংয়ের ফিগারটা সম্পর্কে যখন তারা একটা সার্টিফিকেশন দেয়, ওই প্রভিশন নিয়ে তাকে অ্যাকাউন্টসটা ক্লোজ করতে হয়। এখন যেহেতু বাংলাদেশ ব্যাংক ইন্সপেকশন টিম বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন সময় ধারাবাহিকভাবে একের পর এক যাচ্ছে, তো ওইটা ক্লোজ না করা পর্যন্ত তারা কিন্তু অ্যাকাউন্টস ক্লোজ করতে পারছে না। তবে যে কোনোভাবে সবাই কিন্তু আমরা দেখেছি ভালো ভালো যারা প্রতিষ্ঠান তারা ফেব্রুয়ারির ভিতরে ডিক্লারেশনটা দিয়ে দেয়, যাতে মার্চের ভিতরে তারা এজিম করতে পারে। তো এখন তো এই ফেব্রুয়ারির ভিতরেই তাদের একটা, যদি মার্চে এজিম করতে হয় নিয়ম অনুসারে, সিকিউরিটি বিএসসি নিয়ম অনুসারে তাকে ফেব্রুয়ারিতে অবশ্যই তাকে একটা ডিক্লারেশন দিতে হবে, বিকজ আপনার রেকর্ডের সহ। এখন সেইটা এখন সময় ব্যাপার। কিন্তু আপনি যেটা বলেছেন যে মার্কেটের সাথে এটা যে সম্পর্ক, সেটা হলো যে এই যে নেগেটিভ ইকুইটি বলেন, এক্সপোজারের কথা বলেন, ওভারঅল ফিনান্সিয়াল সেক্টরের যে পারফরমেন্স, ব্যাংক এনবিএফআর যে পারফরমেন্স, সেই পারফরমেন্স সম্পর্কে আমাদের বিনিয়োগকারীদের আসলে পারসেপশনটা কি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমরা যেটা বিভিন্ন সময় তাদের সাথে কথা বলে যেটা শেয়ার করে যেটা জানতে পেরেছি, সেটা হলো যে তাদের এখনও কিন্তু ওই ধরনের পজিটিভ কোনো পারসেপশন আমি দেখিনি অনেকের ভিতরে। যে তাদের কেন, তাদের মধ্যে অনীহাটা কিসের, অনীহা ঠিক সন্দেহটা কিসের, তাদের যে কনফিডেন্সের ব্যাপারটা, সেটা হলো তারা বলছে যে এখন যে নেগেটিভ ইকুইটির কারণে মার্কেট ফলের কারণে তাদের একে তো ওন পোর্টফোলিও, সেখানেও তাদের একটা হিউজ প্রভিশন করতে হচ্ছে, পাশাপাশি নেগেটিভ ইকুইটির কারণে আগে যারা বিভিন্ন প্রফেশনালি প্রভিশন করতে হতো, কিন্তু এখন গ্র্যাজুয়ালি কিন্তু তাদের আর সেই সুযোগটা কমে যাচ্ছে। এখন তারা হিউজ পরিমাণে, একে তো নেগেটিভ ইকুইটি আপনারা জানেন যে মার্কেট ফল করলে তার নেগেটিভ ইকুইটি আরও বেড়ে যায়। দ্বিতীয়ত ওই নেগেটিভ ইকুইটিতে ইন্টারেস্ট চার্জ করার কারণে, ক্যাপিটালাইজ করার কারণে আরও ওইটা সাইজ বড় হয়ে যায়, যার ফলে কি প্রভিশন একদিকে বেড়ে যায়, এবং আর দ্বিতীয়ত
প্রফিট ইনফ্লেট করতে গিয়ে প্রভিশন বাড়ে, প্রফিটের উপরে ট্যাক্স দিতে হয়, আবার প্রফিটের উপরে ট্যাক্স দিতে হয়। আপনার যে নেগেটিভ ইকুইটি নিয়ে এটা বহুদিন ধরে শুনতেছে, এটা নিয়ে আমি চাচ্ছিলাম যে ওনার সঙ্গে আলোচনার পরে আপনার কাছে আসবো। আমি মনে হয় আমি ওনার সঙ্গে একটু আলোচনা শুরু করে দিয়ে আপনার সঙ্গে আবার আসবো। আমি একটা পার্ট শেষ করছেন, একটা পার্ট পরে আচ্ছা পরে আসেন একটু। আমি ওনার সঙ্গে একটু শেষ করি। উনি যেহেতু মঈন সাহেব আপনি একটা বেশ বড় একটা ব্রোকারেজ হাউজের সিও, আমরা কেউ কেউ বলে আপনার বিনিয়োগকারীদের মধ্যে কেউ কেউ বলতেছে বা বাজারে একটা রিউমার আছে যে তারল্য সংকটই কি মেইন কারণ, বাজারের আস্থা না পাওয়ার তারল্য সংকটটাই কি বড় জিনিস, নাকি উনি যে কথাটা বললেন যে বিনিয়োগকারীরা এখন পর্যন্ত ঠিক সেভাবে ফিরে আসতেছে না এবং তারা আস্থা পাচ্ছে না, কোনটা? আপনি একটা অনেক সুন্দর প্রশ্ন করেছেন। এটা একটা ভেরি কমন কোশ্চেন, সবার মধ্যেই থাকে, সবাই আমরা একই প্রশ্ন করি, কিন্তু বাস্তবিক পক্ষে যদি আপনি দেখেন ব্যাংকে প্রচুর পরিমাণ এখন তারল্য আছে, প্রচুর অ্যাভেলেবেল ফান্ড আছে। আমি অনেক বড় ইনভেস্টরের সাথে কথা বলেছি, তাদের কাছে অনেক ফান্ড আছে, কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে কনফিডেন্স। আপনি দেখেন কনফিডেন্সটা শ্যাটার্ড হলো কিভাবে, কোথায়, কোন কারণে ওরা এখন এই যে কনফিডেন্স লেভেল তো শেষ হয়ে গেছে 2010 সালে, এখন তো গত 5 বছর 6 বছরে তো কনফিডেন্সটা ফিরে আসার কথা। আচ্ছা, এখানে কিছু কিছু জিনিস ব্যাখ্যা আছে। যেমন আপনি যদি আমি 2 মাসের ট্রানজ্যাকশনটা যদি আপনি একটু বিশ্লেষণ করেন, ডিসেম্বর 2015 অ্যান্ড জানুয়ারি 2015, পুরো ডিসেম্বরে কিন্তু মার্কেটে টার্নওভার ছিল, ভালো টার্নওভার। অ্যারাউন্ড আমরা ধরার সময় টার্নওভারটাকে একটা ইন্ডেক্স বেসড মার্কেট হিসেবে দেখি। তারপর আপনি ইন্ডেক্সের গ্রোথ, যদি ইন্ডেক্সের গ্রোথ দেখেন 200 পয়েন্ট গেইন করেছে, আর যদি টার্নওভার দেখেন আপনি আপ টু 700 পর্যন্ত হয়েছিল, বাট মোরলেস অ্যারাউন্ড 500 প্লাস ছিল ডিসেম্বরে। জানুয়ারির ফার্স্ট 2 উইকসও কিন্তু টার্নওভার ভালো ছিল, 3rd 4th উইক থেকে কিন্তু মার্কেট ফল শুরু হয়েছে। আপনি দেখেন যদি এই 1.5 মাসের লাস্ট ডিসেম্বর 4 উইকস অ্যান্ড জানুয়ারি 2 উইকস, ইফ ইউ কনসিডার দ্যাট মোস্ট অফ দ্য শেয়ার যেগুলো টার্নওভারের শীর্ষে ছিল এগুলো কিন্তু নন ফান্ডামেন্টাল, মোস্ট অফ দ্য শেয়ার নন ফান্ডামেন্টাল। এবং যারা ওখানে বিনিয়োগ করেছে নাও ডেস 2 সপ্তাহ পরে জানুয়ারির 3rd এবং 4th উইকে যদি দেখেন, আপনি 4th উইকে যদি প্রাইস কম্পেয়ার করেন ডিসেম্বর থেকে জানুয়ারির 4th উইকে, দেখবেন যে ওখান থেকে এখানে 20% ডিফারেন্স। আমি একটুখানি আপনার সঙ্গে ফিরে আসতেছে, একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমি টাঙ্গাইল থেকে আব্দুল আজিজ বলছি। জি আজিজ সাহেব। জি ভাই, আমার প্রশ্ন হলো যে আপনারা তো এই পুঁজিবাজার 2010 এর পর থেকে এই পর্যন্ত অনেক কথা বললেন, হ্যাঁ, আপনার কথা আমি অনেকবার শুনছি। এইভাবে আমাদেরকে আর কতদিন বলবেন আর কতদিন শোনাবেন? আমি আজকে আপনার বোধহয় শুনছেন, আমি প্রথমেই আমি শুরু করেছি যে বহু আশার বাণী আপনাদেরকে শুনিয়েছি, প্রত্যেকবারই নিরাশার পরিণত হয়। আমি তো বলেছি, আমি তো অস্বীকার করছি না যে আপনার প্রশ্ন আছে কোনো আজিজ সাহেব? প্রশ্ন থাকলে আমি আমরা কতকাল অপেক্ষা করব? আচ্ছা, আমরা যেটা আলোচনা করতেছি, যেটা বলতেছিলাম, দেখেন এই যে মোস্ট অফ দ্য শেয়ারস আমরা যে সোকল যেগুলোকে আমরা আমাদের ভাষায় বলে জাঙ্ক শেয়ার বা নন ফান্ডামেন্টাল শেয়ারস, মোস্ট অফ দ্য একটা শেয়ার লিস্টেড হয়েছে। দেখেন আমি স্পেসিফিকলি নামটা বলি না, কিন্তু নেগেটিভ আর্নিং দেওয়ার পরেও শেয়ারটা দেখবেন 80-85 পর্যন্ত ট্রানজাকশন হচ্ছে। আজকে দেখেন হোয়াট আর দ্য প্রাইস টুডে, 52 টাকা। সো ইফ ইউ মানে এখন এইটা কি, এইটার জন্য তো কোনো কেউ দায়ী না। এখন আপনি যদি নোয়িং ফুললি ওয়েল একটা নেগেটিভ এই পরেও আপনি বিনিয়োগকারীরা যদি এটাতে বিনিয়োগ করে এবং হাত পোড়ায়, তাহলে কে দায়ী এটার জন্য? না, এটা আমি দায়ী মানে কি, এখানে দেখেন পার্টিসিপেন্ট কারা, ব্রোকার, মার্চেন্ট ব্যাংক বলেন, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বলেন, এরাই তো মার্কেটে পার্টিসিপেন্ট। ইনভেস্টররা আসে আমাদের কাছে, ব্রোকারের কাছে, ট্রানজাকশনটা ওখানেই করে। আমাদের কিন্তু একটা ইনিশিয়াল ব্রোকাররা কি বলে দিচ্ছে যে এটা কি না, না আমি বলছি না যে আমার ব্রোকাররা বলছি, বাট আমরা যারা প্রফেশনাল আছি আমাদেরও একটা রেসপন্সিবিলিটি আছে টু ইনভেস্টমেন্টটাকে একটা সেফ জায়গায় লেন্ডিং করার আমাদের একটা। আবার যদি এটা যদি বাধা দেন আপনি যে আমি এই শেয়ারটা কিনতে চাই, আপনি বলেন যে না এটা কিনো না, এটার ইপিএস ইজ নেগেটিভ এবং এটা এই ওভার ভ্যালুড, তুমি এটা কিনো না, তাহলে তো আবার আরেক জমলা আপনার বিরুদ্ধে একটা কমপ্লেইন হবে। না ঠিক আছে, আমি বলছি আপনাকে, দেখুন এরকম কমপ্লেইন বহু করে, অনেক কাস্টমাররাই করে, অনেক ইনভেস্টররা এসে বলে যে আপনি তো বলেছেন এটা কিনতে। অ্যাজ এ ব্রোকার আমি কিন্তু অ্যাডভাইস করতে পারি না, তারপর আমরা আনঅফিশিয়ালি অনেককে বলি ভাই এটা দেখে আমাদের রিসার্চ আছে, ওদের অ্যানালিসিসগুলো বলি, এদের লাস্ট 5 বছরের বিজনেস হিস্ট্রি বলি, তাদের যারা স্পন্সর আছে তারা এই সব কিছু দেখে বিনিয়োগ করেন। এখন আপনি 10টা স্টকে এরকম যদি কনসিডার করেন, 8টা স্টকে কিন্তু আপনার যদি আপনি জাঙ্ক
হিসেবে কনসিডার করেন 8টা স্টকে আপনি ফেল করবেন, দুইটা, এটা হিস্ট্রি থেকে আমি বলছি, দুইটা শেয়ার হয়তো ক্লিক করে যায়, দুইটা শেয়ার ক্লিক করে যায়। এখন দুইটাকে আপনি কিন্তু এক্সাম্পল হিসেবে আনতে পারবেন, এক্সেপশন ক্যানট বি দ্য এক্সাম্পল। সো আপনি অ্যাজ এ হোল অ্যাভারেজে আপনি যদি ওই ইনভেস্টমেন্ট ফর্মুলা প্রসেস যদি ফলো করি আমরা, আমার মনে লস হওয়ার পসিবিলিটি একদমই কম। আচ্ছা, আপনাকে মানে আটকে দিয়েছিলাম ওনার কথাটা শোনার জন্য। আপনি নেগেটিভ ইকুইটি নিয়ে শুরু করেছিলেন। নেগেটিভ ইকুইটি নিয়ে আমার একটা প্রশ্ন আছে। আপনারা প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী বা মার্চেন্ট ব্যাংকরা একটা কথা বলেন যে নেগেটিভ ইকুইটির জন্য আপনারা মার্কেটে ঠিক প্রপারলি অ্যাক্টিভেট হতে পারতেছেন না বা অ্যাক্টিভ পার্টিসিপেট হতে পারতেছেন না। এই নেগেটিভ ইকুইটির ব্যাপারে আমার একটা কোশ্চেনটা হচ্ছে, আপনি মনে করেন 200 কোটি টাকা আপনি মার্জিন লোন দিয়েছেন, নিজে আপনি 100 কোটি টাকা খাটাইছেন, 300 কোটি টাকা, 300 কোটি টাকার মধ্যে বিভিন্ন ক্লায়েন্টকে আপনি দিয়েছেন। তো এখন এটার ভ্যালু গিয়ে দাঁড়াইছে 100 কোটি টাকা। 200 কোটি টাকার লোকসান হয়েছে, লোকসান হতে পারে, আপনার শেয়ার বাজারে আপনার লোকসান হয়ে গেছে। তো এটা নেগেটিভ ইকুইটি দাঁড়াইলো একটা জিনিস, এটা তো প্রভিশন করতে পারেন। অথবা আরেকটা হচ্ছে যে আপনি মার্ক টু মার্ক, আমি এটা বললাম। আরেকটা হচ্ছে যে আপনার 100 কোটি টাকার বিনিয়োগ করেছেন আর বিনিয়োগকারী 100 কোটি টাকা দিয়েছে, আপনার 100 কোটি টাকাও গেছে, বিনিয়োগকারী 100 কোটি টাকা গেছে, আপনার এখন শেয়ারও নাই, টাকাও নাই। তো আপনি কোনটাকে নেগেটিভ ইকুইটি ধরবেন এবং কোনটাকে রাইট অফ করার জন্য বলবেন? ধন্যবাদ। হ্যাঁ, যদি অ্যাকাউন্টে শেয়ার নাই থাকে তা এটা আর কোনো হোপ নাই যে এই শেয়ারটা ফার্দার বাজারে বাড়লে নেগেটিভিটি কমে যাবে বা কিছু রিয়েলাইজ হবে। অর্থাৎ সে যতটুকু রিয়েলাইজ করার জন্য করার কথা, মানে পুরোটা শেয়ার বিক্রি করে রিয়েলাইজ করে অ্যাডজাস্ট করে ফেলছে, এখন যাই তার অ্যাকাউন্টে আছে পুরোটাই তার টোটাল লস। তো ওইটাকে টোটালি রাইট অফ করতে হবে। রাইট আপ করতে সুবিধা হলে তার একটা ট্যাক্সের বেনিফিট হবে, কিন্তু সে প্রভিশন করে গেলে প্রভিশনের উপর ট্যাক্স টানতেই হবে তাকে। তাহলে রাইট আপ করতে অসুবিধাটা কোথায়? না, রাইট আপ এখন হয় কি, অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের জন্য এই রাইট আপ করতে হলে বোর্ডে একটা তো পারমিশন দরকার হয়। এখন প্রুডেন্ট ম্যানেজমেন্ট যারা প্রুডেন্ট ম্যানেজমেন্ট, তারা ডেফিনেটলি এই ব্যাপারে ওয়ার্ক করে বোর্ডে পারমিশন নিয়ে করে, কিন্তু অনেকেই চায় না তাদের পারফরমেন্স, রিয়েল পারফরমেন্সটা তুলে ধরতে। এই যে আমি বললাম যে আজকে আপনারা বলেন যে এই যে পারসেপশন, অনেকেই এই এখন অ্যাপ্রিহেনশন করছে যে এই যারা ক্যাপিটাল মার্কেটের সাথে সম্পৃক্ত যেসব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং তাদের নেগেটিভ ইকুইটির কারণে হোক, ওন পোর্টফোলিওর দুরবস্থার কারণে হোক, তাদের যে পরিমাণে প্রভিশন করতে হবে সেই এবং অন্যান্য তাদের কোর বিজনেস যেটাকে আমরা বলি লেন্ডিং, সেখানেও এখন রিকভারির যে অবস্থা এবং ইন্টারেস্টের যেভাবে লেন্ডিং রেট কমছে, অবশ্য ডিপোজিট রেটও পাশাপাশি কমছে, হয়তো অনেকে মার্জিন মেনটেন করে যাচ্ছে, তাতে করে তাদের প্রফিটেবিলিটিতে যে ইম্প্যাক্ট আসবে, কি ইম্প্যাক্ট আসবে, এইটা এখনও অনেক বিনিয়োগকারী মানে নিশ্চিত হতে পারছে না যে এখানে কি ভালো কিছু এবার আসবে কিনা, ব্যাংক কি আদৌ তা ভালো ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারবে কিনা। হ্যাঁ, ডেফিনেটলি এই মার্কেটে অনেক কেউ ভালো পারফর্ম করছে, বাট অনেকেই এই নেগেটিভ ইকুইটি এবং ওন পোর্টফোলিওর ভারে কিন্তু এবার হয়তোবা ওই ধরনের তাদের প্রফিট ডিক্লারেশন অনেকটা এফেক্টেড হবে। তবে বাংলাদেশ ব্যাংক যদি তাদের হয়তোবা যদি ওইভাবে একটু মার্কেট ফ্রেন্ডলি হয়ে যদি সাপোর্ট একটু দিতে পারে, বেল আউটের কথা বলছেন, সামথিং লাইক দ্যাট ইজ টেম্পোরারি। আজকে তো মাননীয় অর্থমন্ত্রী একটা বড় ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটা বড় ব্যাংকের নিয়ে মন্তব্য করেছেন, এই ব্যাংকে ডাকাতি হয়ে গেছে, এখন ওনাদেরকে সাবসিডি দিতে হবে বা টাকা দিতে হবে তাদেরকে চালায় রাখার জন্য, তাকে কোরামিন দিতে হবে বেঁচে থাকার জন্য। কয়েকটা পেজে দিয়েছো। এই অবস্থায় তাহলে আমার একটা প্রশ্নটা তো এরকম ছিল যে এই যে নেগেটিভ ইকুইটি এতদিন বলছেন ওভার এক্সপোজড, এখন বলতেছেন নেগেটিভ ইকুইটি, এতে ওইটা রাইট অফ করে দিয়ে গত 6টা বছর কি এই নেগেটিভ ইকুইটি আর কতদিন শুনবো? যারা সত্যিকার আমি অনেকে দেখেছি যারা খুবই ইন্টেলিজেন্ট এবং যারা প্রুডেন্ট কথাটা যেটা বলবো সেটা, তারা কিন্তু ফেজ কিন্তু ওরা করে যাচ্ছে। প্রভিশনিং বলেন, রাইট অফ করার কথা বলেন, কিংবা একটা বেলার প্রসেস বিনিয়োগকারীদের সাথে কথা বলে তাদেরকে ফার্দার হয়তো বা ক্যাশ ইনজেক্ট করার জন্য বিভিন্ন মেকানিজম নিয়েছে। বাট অনেকেই তাদের নেগেটিভ ইকুইটি এত বেশি হয়ে গেছে, এখান থেকে তারা আর বের হওয়ার সুযোগই তাদের নাই। তাহলে কি বলতে চাচ্ছেন পার্মানেন্ট সলিউশন? আমি তো মনে করি, আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে আমি ব্যবসায় লোকসান করছি, আমি ফার্দার পুঁজি খাটাইয়া আমি এই ব্যবসার থেকে আবার প্রফিট করতে হবে, করে দিয়ে আমার এই পুঁজি আমার লোকসানটাকে কাভার করতে হবে। এখন যদি আপনি ওই নেগেটিভ ইকুইটি কবে রাইট অফ হবে, কবে ওই আশায় বসে থাকেন, আপনি তো কোনোদিনই আপনার এই যে লোকসান এই কাভার করতে পারবেন, আপনি কোনোদিনই দাঁড়াতে পারবেন। একটা সত্যি কথা বলি, আমরা অনেকেই বলি আমাদের ক্যাপিটাল মার্কেট অনেক বড় হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে ক্যাপিটাল মার্কেট বড় হলেও ক্যাপিটাল মার্কেটের সত্যিকার অর্থে যারা বুঝে সেই রকম লোক ডেভেলপ, হিউম্যান রিসোর্স ডেভেলপ হয়নি।
হিউম্যান রিসোর্স ডেভেলপ হয় না। এই কথাটা কিছুটা সত্য আপনার অ্যাসেট ম্যানেজমেন্টের না সব ক্ষেত্রে আপনি আজকে মার্চেন্ট ব্যাংক বলে শোনেন, ট্রেডিং ইজ নট মানে দি অল অ্যাবাউট ক্যাপিটাল মার্কেট। ট্রেডিং ইজ যারা সিম্পল ট্রেডিং যারা এক্সিকিউট করে, বাট মেজর ফাংশনটা কিন্তু ব্যাক অফিসে। তারা রিসার্চ করবে, তারা সবকিছু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে বিনিয়োগকারীদের হয়তো একটা ট্রেনিং সেশন নেবে, ওয়ার্কশপ করবে, তাদের অ্যাডভাইজারি কাজ করবে ইত্যাদি ইত্যাদি। তো এখন হিউম্যান রিসোর্স শুধু আপনার ব্রোকার হিসেবে যেটা বলছেন, আমরা তো অনেক আগে থেকেই আপনার সাথে আমার সম্পর্ক 93 থেকে আমরা দেখেছি যে আপনার এই যেভাবে তারা এই সত্যিকারতে আগে কি হতো, একটা হাউজে যারা সিম্পল ট্রেড এক্সিকিউট করতো তারা পরবর্তীতে একটা মার্চেন্ট ব্যাংক বড় হাউস থেকে সিইও হয়ে গেছে। এটা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি আপনার কথাটা বুঝতে পারছি। আপনার সঙ্গে আবার আলোচনায় আসবো। একজন মানে বিনিয়োগকারী, প্রিয় দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমি সরি, আপনার নাম কি বলে প্রশ্নটি করেন? জি, আমার নাম শাকিল, মিরপুর থেকে বলছি। আসলে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে যে মার্কেটটা পড়ে যাচ্ছে, আর বিএসসিসি কিছুদিন পর পর যদি কিছু কোম্পানির প্রাইস বাড়লে জারি করে তদন্ত কমিটি, আসলে সেই তদন্তের তো আমরা আসলে কোনো রেজাল্টই পাইনি। আর দ্বিতীয়ত হচ্ছে 1 মাসের ভিতরে 3টা আইপিও দেওয়ার কি যৌক্তিকতা ছিল? যেহেতু গত 2 মাসে কোনো আইপিও ছিল না, 1 মাসে 3টা আইপিও দিয়ে দিল। এর কারণে তো এই মার্কেটটা প্রভাব পড়তেছে, কারণ অনেকেই সেল করে সে আইপিও তে অ্যাপ্লাই করতেছে। এইভাবে যদি রাইট, আপনার প্রশ্নটাও পেয়ে গেছে এবং এটা আমার মনের কথা। আমিও বলতাম, আমিও এই দুইজন আলোচকের সঙ্গে এই প্রশ্নটি নেক্সট কোশ্চেনটা আমার তাই ছিল, যখন আপনি নিয়ে আসছেন তাহলে ওই আলোচনায় যাই। ওনার আলোচনা হচ্ছে যে আমরা এমনি বাজারে আমরা আস্থার সংকট বলেন বা যেটাই বলেন, এখনও কিছুটা দ্বিধাহীনতায় ভুগতেছে বিনিয়োগকারীরা। প্রাইমারি মার্কেটে কিন্তু এর প্রভাব পড়েনি। প্রাইমারি মার্কেট কিন্তু সাবস্ক্রাইব হয়েছে 13 গুণ, 14 গুণ, 15 গুণ, ইভেন মানে যে এটা হয়ে গেল আমাদের এত বড় একটা ইস্যু, বুক বিল্ডিং মেথডে যেটা হলো, সেটাও পর্যন্ত অনেক ওভার সাবস্ক্রাইবড হয়েছে। তো বাজারে তারল্য সংকট কথাটাকে বোধহয় তেমনভাবে স্ট্যান্ড করানো যাবে না। যে কথাটা উনিও বললেন যে তারল্য সংকট থাকলে ব্যাংকগুলোতে এখন ফ্লোটিং অন দ্য মানি, তারপরেও তারা এখন বিনিয়োগ করে। এটা আগ্রহের কারণে নাকি এই যে 3টা ইস্যু একসাথে আসাতে বাজারে কিছুটা তারল্য সংকট দেখা দিচ্ছে? না, তারল্য সংকট আসলে বেসিক্যালি আমার প্রাইমারি মার্কেটটা সেকেন্ডারি মার্কেট খুব আলাদাভাবে দেখতে হবে। আপনার প্রাইমারি মার্কেটে ইনভেস্টররা সেকেন্ডারি মার্কেটে হার্ড খুব পার্সেন্টেজ হিসেবে চিন্তা করলে প্রাইমারি মার্কেট ইজ এন ইম্পর্টেন্ট মার্কেট, ডেফিনেটলি। আমরা ওটা কিন্তু নট লেস ইম্পর্টেন্ট, কিন্তু ইট ডাজ নট গিভ দ্য রিফ্লেকশনস অফ দি মানে ট্রু রিফ্লেকশন অফ দি সেকেন্ডারি মার্কেট। সেকেন্ডারি কমপ্লিটলি ডিফারেন্ট, বিকজ ওখানে একটা ডিফারেন্ট মেকানিজমও কাজ করে। তো আপনি যেটা বলেছেন যে 3টে আইপিও যেটা আসছে, আপনার জানেন অথবা যে হিউজ নাম্বার অফ আইপিওস, যেটা মানে আমি বলবো যে ইস্যুজ যেটা এসিসির কাছে হাতে রয়ে গেছে। তো এখনও প্রায় 40টার মতো আইপিও। এখন রিসেন্টলি হয়তো বা রুল চেঞ্জ হওয়ার কারণে প্রিমিয়াম আসলে বুক বিল্ডিং আসতে হবে, হয়তো বা একটু স্লো হয়ে গেছে। কিন্তু এর আগে তো এসিসির হাতে অলমোস্ট 40 ইস্যু কিন্তু তার হাতে ছিল। তারাও তো প্রচণ্ড প্রেশারে ছিল ইস্যুয়ারদের পক্ষ থেকে যে আমাদের আইপিও একটা ইস্যু যদি 2-3 বছর এসিসির কাছে শুধু ধর্ণা দিতে হচ্ছে ভাই আমরা আইপিওটা ছেড়ে দেন, তাদের মার্কেট বিবেচনা করার কারণে তাদের ডিফার করতে হয়েছে অনলি বিকজ অফ সেকেন্ডারি মার্কেট। এইবার তারপরও একসাথে হয়ে গেছে তারপরও 3টে। এখন যেহেতু হঠাৎ করে 3টে হয়ে গেছে, এখানে জিনিসটা হয়েছে যেহেতু আইন চেঞ্জ হয়ে গেছে। তো এসএসসি হয়তোবা ওখানে যে কমিশনের মিটিংয়ে যে সিদ্ধান্ত হয়েছে এরকম যে যাদের একটা প্রসেস একটা ফাইনাল স্টেজ হয়ে গেছে, রিভিউ পর্যন্ত হয়ে গেছে এবং কমিশনের মিটিংয়ে অ্যাপ্রুভ হয়ে গেছে, ওইগুলো ছেড়ে দিয়ে বাকিগুলো নতুন রুলে আসতে হবে। যার ফলে হয় কি এখন তো কিছুটা হয়েছে প্রাইস ফিক্সেশন হবে বাই দ্য ইনভেস্টর। এখন যে প্রসেসে এখন নতুন যে আইপি রুল আছে, ইট ইজ নট দ্যাট ইজি আগের মতো। এখন অনেক স্ক্রিনিং, অনেক রেসপন্সিবিলিটি ইস্যুয়ারদের বলেন, অডিটরদের বলেন, কষ্ট করে অনেক স্ক্রিনিং। সুতরাং এখন কিন্তু অনেক হিসাব কিতাব করে অনেক লম্বা সময় অনেক বেশি আছে। আমি একটা কথা শুধু একটু বলবো যে আমরা সবসময় সাপ্লাই থেকে বলে আসছি, কিন্তু যে সাপ্লাই সেকেন্ডারি মার্কেটের অবস্থা কেন এত ইস্যু আসলো, কেন আসতে হবে, অথচ ডিমান্ড কিভাবে বাড়ানো যায়, ফান্ড কিভাবে আনা যায়, বিনিয়োগকে কিভাবে আকৃষ্ট করা যায়, এইগুলো নিয়ে কিন্তু আমাদের কাজ হচ্ছে না। আমি মনে করি সাপ্লাইতে আমার আসার কোনো আমার সমস্যা দেখছি না, রেদার আমাদেরকে কিন্তু ডিমান্ড কিভাবে বাড়াতে হয়, কোথায় নতুন বিনিয়োগকারী আনা যায়। এবং শুধু না, এক্সিস্টিং বিনিয়োগকারীদের যারা যতটুকু ইনভেস্ট করছে তাদের হাতে কিন্তু আরো সারপ্লাস ফান্ড রয়ে গেছে, সেই ফান্ডটা তো তারা ব্যাংকে এফডিআই করে রেখেছে। সেই ফান্ডটা কিভাবে ক্যাপিটাল মার্কেটে আনা যায়
এই তাদের কনফিডেন্সটা কিভাবে নিয়ে আসা যায়? আপনার কাছে আমি আবার আসতেছি, ওনার সঙ্গে শুধু একটা জিনিস আমি আলাপ করব, যে এই যে আমরা যে আলোচনাটা করতেছিলাম 3টা কোম্পানি একত্রে আসার জন্য যে মার্কেট কি ড্রাই আপ হয়েছে কিনা। 2 নম্বর হচ্ছে যে এই আপনার কথাতে বুঝতেছিলাম যে আপনারা মানা করার পরে ফাইন্যান্সিয়াল লিটারেসির কথাটা, যে আমাদের বিনিয়োগকারীদের মধ্যে ফাইন্যান্সিয়াল লিটারেসি নাই বললেই চলে। হ্যাঁ, এটা সত্য কথা, এবং সেবির চেয়ারম্যান সাহেবও এই কথা আলোকপাত করে গেছেন যে আমাদের ফাইন্যান্সিয়াল লিটারেসি জানতে হবে, এবং ফাইন্যান্সিয়াল লিটারেসির ব্যাপারে সিকিউরিটি এক্সচেঞ্জও পদক্ষেপ নিচ্ছে আগামীতে। এখন আপনার কাছে প্রশ্ন, যে আপনারা তো রিসার্চ করেন, কিছুটা ইয়েও আছেন, এই ফাইন্যান্সিয়াল লিটারেসির ব্যাপারে কি আপনাদের বিনিয়োগকারীদের আগ্রহটা কেমন দেখতেছেন? যদি বা আগ্রহ থাকে, যদি এটা বোঝে, যে প্রশ্নটা আপনি আমাকে করেছেন যে একটা নেগেটিভ ইকুইটিতে মানে নেগেটিভ ইপিএস আর্নিংয়ে সে ইনভেস্ট করে কি করে, তাহলে এইটার ব্যাপারে আপনি একটা খোলামেলা আলোচনা করেন। না, এখন দেখেন ইনভেস্টররা এই ফাইন্যান্সিয়াল লিটারেসি এখানে স্পেসিফিক্যালি বলা যায় না কে, মানে আমাদের দেশের ইনভেস্টরের ক্যাটেগরি যদি চিন্তা করেন, সানাউদ ভাইয়ের একটা কথা, আমি প্রথমে যে প্রশ্নটা নিয়ে আপনারা আলাপ করছিলেন, ইনস্টিটিউশনাল যারা বিনিয়োগ করে আমাদের দেশে, সকল আমি ব্যাংক যদি বলি, এনবিএফআই বলি বা আদার ইন্স্যুরেন্স, বা এটা ছাড়াও আর অনেক ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে, হাউ দে অ্যাটিটিউড উইথ দ্য মার্কেট, আপনারা কি এটা কি কখনো লক্ষ্য করেছেন? তাদের অ্যাটিটিউডটা কেমন হওয়া উচিত, এবং তারা রিয়েলি কি অ্যাটিটিউড করছে মার্কেটের সাথে, ট্রেডার হিসেবে আসছে। রাইট, এক্স্যাক্টলি দ্যাট আই ওয়ান্ট টু মিন। এখন আপনি দেখেন একটা ফাইন্যান্সিয়াল, দে বিকেম আ ট্রেডার, রাইট, একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস যাদের বিনিয়োগ মোর দেন 100 crore, ইফ দে ট্রিট লাইক, মানে ইফ দে ওয়ার্ক লাইক এ ট্রেডার, তাহলে তো মার্কেটে কখনোই স্টেবল করতে হবে, কখনোই স্টেবল হবে না মার্কেট। আপনি তাহলে তো সান্নামত সাহেব যে কথাটা বলতেছেন, সান্নামতের কথা তো এইটাই আপনি বলছেন, দুজনেই বলছেন যে আমাদের সেই পরিমাণ লোকবল, মানে যারা ফাইন্যান্সিয়াল লিটারেট লোক আমাদের পুঁজিবাজারে সেভাবে এখন নাই। জি জি, তো এটা তো বড় কথা। এটা সানাভাবে যেটা বলছিলেন যে হিউম্যান রিসোর্স, আসলে আই অ্যাড্রেস দ্য সেম প্রবলেম। আপনি যেটা বলছিলেন যে ব্রোকার হাউসে অনেক ডেভেলপমেন্ট হয়েছে অনেক ডেভেলপমেন্ট, কিন্তু মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্য, এই যে আমি যে কথাটা বলছি, আমি আপনি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমরা যারা প্রফেশনাল আছি তাদেরও অনেক রেসপন্সিবিলিটি আছে টু অ্যাওয়ার আওয়ার ইনভেস্টার্স, রাইট। আমি একটা 10টা এক্সাম্পল, আমি 10 বার যদি একটা ইনভেস্টরকে বলি, সে অ্যাটলিস্ট 2 বার হলেও শুনবে। আচ্ছা ফাইন, আমি প্রথমবার বললাম, সে শুনে নাই, সেকেন্ড টাইম, থার্ড টাইম যখন এই রিফ্লেকশনগুলো আসবে, ট্রুলি ডেফিনেটলি দে উইল অ্যাওয়ার অ্যাবাউট ইট। আমাদের প্রফেশনালরা যদি আমরা এনকারেজ করি এই সমস্ত ইনভেস্টমেন্টে মানি ইনজেক্ট করার জন্য, আপনার এখানে যারা রিসার্চ করে, আপনার এখানে যারা প্রফেশনালি কাজ করতেছে, যে পেপারটা আপনি বাইর করেন, মানে আপনি আপনার বিনিয়োগকারীকে দেওয়ার জন্য, তারা কি মানে এটা বুঝে? যদি বুঝতো তাহলে এই যে প্রসপেক্টাস দেওয়া হয়, যে প্রসপেক্টাসটা দেওয়া হয় আইপিওতে আসার সময়, প্রসপেক্টাসটা কি পড়ে? প্রসপেক্টাসটা যদি পড়তো তাহলে তো দেখতো যে একটা কোম্পানি এত টাকা তুলতেছে শুধু ব্যাংকের লোন পেমেন্ট করার জন্য। জি জি, শুনে এটা হলো প্রসপেক্টাস আইপিওতে অ্যাপ্লাই করলে তারা এই যে দুইটা একটা কোশ্চেন নিয়ে এসেছে সাথে। আপনি বলেন যে এই আইপিওর কারণে কি ড্রাই আপ হচ্ছে কিনা। আপনি একটা আইপিওতে একজন একটা অ্যাপ্লাই করতে পারে, জয়েন্ট নেম থাকলে 2টা অ্যাপ্লাই করতে পারে। তাহলে যে শেয়ারটা আজকে মনে করেন অ্যারাউন্ড হিসাবে সুবিধার্থে বলে 80 টাকা আসছে মার্কেটে, না আসবে, তার জন্য তাকে অর্থাৎ 40,000 টাকা ইনভেস্ট করতে হবে, রাইট। তো মার্কেট থেকে একটা ইনভেস্ট যদি 40,000 টাকা নেয়, এটা ইম্প্যাক্টটা কি? কারণ সে জানে যে এখানে একটা অ্যাপ্লাই করলে পেতেও পারি, নাও পেতে পারি। যদি না পাই, এখন এত কুইক হচ্ছে আইপিও প্রসেসটা যে টাকাটা কিন্তু আমার মার্কেটে চলে আসতেছে, তার ব্যাংক তার ই অ্যাকাউন্টে, কিন্তু তার যে বিও অ্যাকাউন্টে টাকা চলে আসতেছে, তার মানে সে ক্যাপিটাল মার্কেটে চলে আসছে, 45 ডেজ ওয়েট করতে হয়, ওয়েট করতে না। তো সুতরাং আপনি দেখেন তার তো প্রথম অ্যাকাউন্টে টাকা থাকছে, জাস্ট টাকাটা এখন এত কুইক হচ্ছে এই প্রসেসগুলো, খুব বেশি দিন নিয়ে। তো এইটা কিন্তু শুধু রিজন না, রিজনগুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে। আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যদি ট্রেডার হয়ে যায় তাহলে তো মার্কেট স্টেবল হবে না, উনি যেটা বললেন। এই জন্য ডেলি যে সেল প্রেশারটা আসে, একটা ইনস্টিটিউশন যদি সেল দেয়, সেই প্রেশারটা কিন্তু ইন্ডিভিজুয়ালি অ্যাবজর্ব করতে পারে না। কারণ আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীদের যেটা বলি বা ছোট বিনিয়োগকারীদের দ্বারা ট্রেড করবে, এটা স্বাভাবিক। বিকজ আমাদের দেশে ক্যাপিটাল মার্কেটে মোস্টলি যারা ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী জড়িত, তারা অনেকেই কিন্তু এইটা তাদের ব্রেড অ্যান্ড বাটার, রাইট। তো তারা ট্রেড করবে, খুব স্বাভাবিক। কিন্তু তাদের অ্যাটিটিউড আর যদি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অ্যাটিটিউড, বিহেভিয়ার একরকম হয়, এইটাই কিন্তু আমাদের একটা ক্ষতির কারণ। কারণ এই ভোলাটিলিটি এই জন্যই আসে, কারণ একটা
ইন্ডিভিজুয়াল যদি সেল করে সে 1 লাখ টাকা শেয়ার সেল করবে, একটা প্রতিষ্ঠান যদি বিক্রি করে সে 1 কোটি টাকা সেল করবে। ইউ সি দ্য ডিফারেন্স। তো সুতরাং এরকম 10টা ইনস্টিটিউশন যদি 10 কোটি টাকা সেল দেয় একটা শেয়ারে, তাহলে কি হয়? সাধারণ বিনিয়োগকারী এখন আমাদের দেশে পার্টিকুলারলি আমি বলবো যে অনেক প্রতিষ্ঠান তাদের মটো যে উদ্দেশ্যে তৈরি ক্যাপিটাল মার্কেটের জন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছে, তারাও আজকে দেখা যায় যে ট্রেডার ভূমিকায় চলে আসে। এবং আমি মনে করি পার্টিকুলারলি যারা সরকারি প্রতিষ্ঠান, তাদের প্রফিট মেকিংয়ের পাশাপাশি কিন্তু তাদেরও গভর্নমেন্টের ইমেজ কীভাবে রক্ষা হয় এইটাও কিন্তু সরকারি প্রতিষ্ঠানের একটা দায়িত্ব। আজকে মনে করেন আইসিবি বলেন, সোনালী ব্যাংক বলেন, জনতা ব্যাংক বলেন, বিডিবিএল বলেন, এদের কিন্তু মার্কেট মেকারের দায়িত্ব কিন্তু একটা তাদের। তারা যদি বলে যে ইন্ডিভিজুয়ালের ব্যবসা করে আমরাও ব্যবসা করি, না, তাদের ব্যবসা করবে অবশ্যই, কিন্তু মার্কেট ঠিক যদি না থাকে তারা কোত্থেকে থাকবে? এবং মার্কেট পাশাপাশি গভর্নমেন্টের ইন্টারেস্টটা প্রোটেকশন দেওয়ার দায়িত্ব সবচেয়ে আগে আসে তাদের। এবং পুঁজিবাজারকে ভোলাটাইল করা এবং পুঁজিবাজারকে স্টেবল করার দায়িত্ব তাদের কাছে। পার্টিকুলারলি যারা বড় প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী যেমন আছে, আজকে আইসি মানে এই মার্কেটের সবকিছুই, মানে টোটাল মার্কেটের কিন্তু একটা বড় প্লেয়ার, এবং তাদের যে টোটাল হোল্ডিংস আপনার সব বিনিয়োগকারী ওরা যদি অ্যাক্টিভ একটা শেয়ার ইচ্ছা করলে, একটা মার্কেট ইচ্ছা করলে ওরা কিন্তু চেঞ্জ করে দিতে পারে আইসিবি, যে এত বড় প্রতিষ্ঠান। সুতরাং আমি মনে করি যে তাদের এই প্রফিট মোটিভ তো অবশ্যই থাকবে, কিন্তু আপনি কি ওটার সঙ্গে একমত যে আইসিবি যা ভূমিকা রাখতেছে, আইসিবির আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত বাজারের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাহিনী তো বললাম যে তারা মার্চের মধ্যে হয়তো এই ফেব্রুয়ারিতে হয়তো তাদের প্রভিশন করে দিয়ে তারা একটা সুযোগ পাবে যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বলতে ব্যাংক অ্যান্ড নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো। আইসিবি কেন এরকম ভূমিকা পালন করতেছে? এবং আপনাদের কাছে কি রিপোর্ট আছে যে আপনাদের কাছে যে বড় বড় বিনিয়োগকারীরা তারাও কি ট্রেডার হিসেবে আছে? লং টার্ম বিনিয়োগকারী কি একদম আমাদের মধ্যে নাই? না, এই কথাটা একদম মানে পুরোপুরি যে সত্য তা না। অবশ্যই লং টার্ম বিনিয়োগকারী আছে। আমরা যারা ধরেন, আমি প্রথমে বলছি প্রফেশনাল যারা আছে, আমরা সবসময় চেষ্টা করি একটা বড় বিনিয়োগকারী যার 10 কোটি টাকা ইনভেস্টমেন্ট, তার বিভিন্ন স্ল্যাব আমরা কিছু 20% 2-3 ইয়ার্স, আর কিছু 6 মান্থের, কিছু আপনার 4 ইয়ার্স, কিছু 5 ইয়ার্স, আমরা কিছু প্রজেকশন দিই রিগার্ডিং ইনভেস্টমেন্ট করার সময়। তাদেরকে কিছু আইডিয়াস দিই, কিছু বিজনেস যে ইনস্ট্রুমেন্টগুলোতে ইনভেস্টমেন্ট করে সেই ইনস্ট্রুমেন্টের গ্রোথ প্রসপেক্টটা দেখানোর চেষ্টা করি থ্রু আওয়ার রিসার্চ। হ্যাঁ, তো এগুলা দেখে তারা বিভিন্ন অনেক বিনিয়োগ আছে 5 বছর ধরে একই স্টকে বিনিয়োগ করে আসছেন। আমাদের সাথে অনেক বিনিয়োগকারী আছেন লাস্ট 5 ইয়ার্স একটা স্টকে বিনিয়োগ করছেন, এবং দে ডিডন্ট স্কোয়ার আপ, এখন পর্যন্ত তারা স্কোয়ার আপ করেনি। এবং গত 5 বছর আমি আপনাকে একটা এক্সাম্পল বলি, 2010 সালে যে বিনিয়োগ করেছে তার এখন 300% গেইন। আমি আমার একজন বিনিয়োগকারী, একজন না বেশ কয়েকজন আছেন যারা মানে বিগ অ্যামাউন্ট অফ চাঙ্ক অফ মানি তারা ইনভেস্ট করেছে 2টা শেয়ারের মধ্যে। এখন পর্যন্ত তারা ওইটাতে আছে, এবং প্রতি বছর যা ডিভিডেন্ড পায় এখনও হিসাব করি যদি আমি, তাহলে যে ব্যাংকে যে এফডিআর করে তার চেয়ে বেশি ডিভিডেন্ডই পায়, এবং তার ক্যাপিটাল গেইন অ্যাবাউট 200%। আচ্ছা, একটা জিনিস আপনি খেয়াল, 96-এও যারা লুজার করছে, আমার কাছে এই রেকর্ড আছে, যারা 96-এ লুজার করে তারা সেটা হোল্ড করছে আজকে পর্যন্ত তারা লুজার হয়নি। ওই হাই মার্কেটে বিনিয়োগ করে লুজার হয়নি। অর্থাৎ লং টার্ম বিনিয়োগ করলে কিন্তু এই টোটালিটি বেসিসে তারাই হয়। তবে একটা কথা আমি একটু ক্লারিফাই করি যে এখানে আইসিবি রোলটা কিন্তু আমি ওই সেন্সে বলি যে আইসিবি যে লং টার্ম বিনিয়োগ করে না তা না। আমি বলছি যে এই ইনস্টিটিউশনগুলো কিন্তু প্রফিট মেকিং পাশাপাশি গভর্নমেন্টের ইমেজ আপহোল্ড করার জন্য তাদের রোল প্লে করা দরকার, মার্কেট মেকারের জন্য। কিন্তু অনেকেই আজকে বাজারে যদি মনে করে যে আইসিবি যেটা একটু পজিটিভ রোল প্লে করতো, এই বিনিয়োগকারীদের হয়তো বা কনফিডেন্স আরো বেটার হতো। এটা মার্কেটে আইসিবি কেন বলবেন? আপনি অ্যাসেট ম্যানেজাররা মানে মিউচুয়াল ফান্ড করতে লং টার্ম ইনভেস্টমেন্টে আসার কথা, এবং দেখে শুনে যদি মিউচুয়াল ফান্ডগুলো লং টার্ম ইনভেস্ট করতো তাহলে কিন্তু আজকে এই ডিবাকাল হতো না। সেটাই এই পজিশনটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে বলা হয় যে এটা রিসার্চ বেসড একটা ইনভেস্টমেন্ট হয়। যারা শেয়ার বাজার বুঝে না, যারা বোঝে না, তারা অ্যাসেট ম্যানেজারের কাছে যায় টাকা দিতে, তারাই তো ফান্ড ম্যানেজারের কাজটা করে, বিকজ তারা মনে করে যে তারা মার্কেট এক্সপার্ট এবং রিসার্চ করে তারা একটা ইনভেস্টমেন্ট করে। কিন্তু তাদের ইনভেস্টমেন্টও কিন্তু আসলে লং টার্ম হওয়া উচিত। এখন ট্রু সেন্সে দেখেন তাদের নেচার অফ ইনভেস্টমেন্ট যদি আমি চিন্তা করি, অনেকেই কেউ করে লং টার্ম, অবশ্যই কেউ করে, সবাইকে এক ঢালাভাবে দোষারোপ দিচ্ছি না, কিন্তু এই ট্রেডিংয়ে পার্টটা বেশি, হ্যাঁ, ইনভেস্টমেন্টের যে ট্রেডিং পার্টটা বেশি। কারণ এই দেখেন আজকে আইপিওতে তাদের যদি কোটাটা না থাকতো,
আপনার তাতে এনএবি কথাটা চিন্তা করেন কোথায় গিয়ে তাহলে অনেক নিচে নেমে মানে তাহলে নেগেটিভে চলে যেত। আপনাকে আমি একই প্রশ্ন করবো, সময় কিন্তু খুব কম, মানে 1 মিনিট করে আমি দিতে পারবো। তো আপনি অ্যাসেট ম্যানেজাররা বা লং টার্মের মধ্যে মানে মিউচুয়াল ফান্ডের অবস্থা এরকম, আপনার এখানে যারা লং টার্মে আছেন, মানে আপনার এরপরে নতুন বিনিয়োগকারী কি ধরনের আপনার কাছে আসতেছেন? এখন দেখেন বাজারের অ্যাজ এ হোল বাজারের কনফিডেন্স কিন্তু বাজারটা সম্পর্কে ইমেজ কিন্তু নেগেটিভ, মানে অ্যাজ এ হোলের কথা বলছি আমি। বাট পার্টিকুলার কিছু ইনভেস্টমেন্টে গেইন আছে, সেটা ডিফারেন্ট কেস। সেটা 2010 সালে যখন বাজার একদম খুব বাজে অবস্থায় ছিল তখন থেকে এখন পর্যন্ত গেইন, আবার এরপরও গেইন করেছে পার্টিকুলার কিছু স্টকে। বাট অ্যাজ এ হোল মার্কেটের কিন্তু কনফিডেন্স, মার্কেটের ইমেজ অনেক কিছু কিন্তু এখানে নেগেটিভ একটা ধারণা আছে। অনেকে ইনভেস্টমেন্ট আছে, ধরেন একটা বড় বিনিয়োগকারী সে 10 কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছে, সে আমাকে বলছে যদি আমি গেইন করি দেন আই উইল ইনভেস্ট মোর 10 crore মোর। এই যে বিষয়, এই যে গেইন করার বিষয়টা পার্টিকুলারলি আপনি তো একদিনে এই কনফিডেন্স আপনি গ্রো করাতে পারবেন না। আমরা প্রফেশনাল যারা আছে তাদেরকে কিছু উই হ্যাভ টু গিভ দেম গুড অ্যাডভাইস, উই হ্যাভ টু পিক সাম গুড স্টক, হ্যাঁ, এবং তাদেরকে এই জিনিসগুলো দেওয়া, বোঝানো, ইনভেস্টমেন্টটা প্রপার জায়গায় রাখা। এখন আপনি আমি সবাই মিলে যদি সেম অ্যাটিটিউড করি তাহলে কিন্তু আমি আর পারতেছি না সময় দিতে। আমি সরি, আমি রিয়েলি দুঃখিত, আমরা আলোচনা নিতে পারতেছি না, একদম আমাকে আর সুযোগ দেওয়া হচ্ছে না। প্রিয় দর্শক, আমাদের হাতে একদম সময় নাই। আমরা এই যে আলোচনাটা করতেছিলাম সেটা হচ্ছে যে লং টার্ম বিনিয়োগ নিয়ে কথা হচ্ছে। আপনারা যখন ব্যাংকে এফডিআর করেন তখন 1 বছরের জন্য করেন, আর আমাদের কাছে যখন বিনিয়োগ করেন তখন 1 মাসের জন্য, 5 দিনের জন্য, 7 দিনের জন্য করেন। এর থেকে যদি আপনি রিয়েল মুনাফা নিতে চান তাহলে লং টার্ম বিনিয়োগে আসেন, এবং লং টার্ম বিনিয়োগে ইট ইজ দ্য হাই টাইম টু মেক মানি এবং ইট ইজ দ্য হাই টাইম টু টেক পজিশন। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীতে আবার দেখা হবে এবং আশা করি আগামীতে একটা ভালো সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ আপনাদের সবাইকে।